কঠিন শাস্তি দেবে প্রিন্স। এদিকে মেহেক ও সিকান্দার মির্জা প্রিন্সকে রুমের মধ্যে বেঁধে রেখে বাহির থেকে লক করে দেয়। এরপর মুনের রুম খুলে মুনকে নিজেদের সাথে নিয়ে যেতে নিলে মুন সিকান্দার মির্জাকে ধাক্কা দিয়ে আবার ওই রুমের মধ্যে গিয়ে ভেতর থেকে লক করে দেয়। মেহেক বোনকে বের হয়ে আসতে বলে, এখানে থাকলে এই লোক ওকে খুন করে ফেলবে সেটাও বলে। সবকিছু শুনেও মুন বের হয় না, উল্টো বলে প্রিন্স নয়, মেহেক নিজে সিকান্দার মির্জার কথায় তাকে খুন করে ফেলবে। আর তার এক কথা, সে ভাইয়াকে রেখে কোথাও যাবে না, তাদের সাথে তো আরো আগে যাবে না, তারা খারাপ হয়ে গেছে। মেহেক কিছুক্ষণ বোনকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সিকান্দার মির্জা বিরক্ত হয়ে বলল, এই মেয়ের জন্য এখন আমরা মারা পড়ব। তাই বলে ওকে রাক্ষসপুরীতে রেখে আমি কোথাও যাব না। আমরা বেঁচে থাকলে ওকে বাঁচাতে পারবো না। সিকান্দার মির্জা এক প্রকার জোর করে মেহেককে নিজের সাথে নিয়ে যায়। বাহিরে গার্ড না থাকায় মেন গেট দিয়ে নির্বিঘ্নে ওরা বের হয়ে গেল। বাহিরে এসে সিকান্দার মির্জা একটা কল করতে গাড়ি এসে পড়ে। মেহেককে জোর করে গাড়িতে উঠে নিজে উঠল। সিকান্দার মির্জা গাড়িতে বসেই তোমার শিকার নিয়ে আসছি বলে কাউকে মেসেজ করে। তার চোখে মুখে হাসি ফুটে উঠল। অন্যদিকে মেহেকের কষ্ট হচ্ছে মনকে এখানে রেখে যেতে, যে বোনকে বাঁচাতে প্রিন্স নামক রাক্ষসটিকে একদিন বিয়ে করেছিল। আজকে সে বোনকে বিপদের মুখে ফেলে চলে যাচ্ছে। সেদিন বোনের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছে, আর আজকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। অবশ্য বোনকে সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু বোনের কাছে মেহেকের রাক্ষসটা বেশি প্রিয়। ওর বোন ওকে ভুল বুঝে সিংহের গুহায় রয়ে গেছে। মন কি বুঝতে পারছে না এই লোকটা একটা রাক্ষস? সে যে কোনো মুহূর্তে ওকে খুন করে ফেলতে পারে। আচ্ছা, মনকে আবার দেখতে পাবো তো, নাকি রাক্ষসটা সেই সুযোগই দিবে না, তার আগে কেড়ে নেবে আমার বোনকে? কথাটা ভেবে মেহেকের হৃদয় তোলপাড় শুরু হয়েছে। বোনের জন্য মনটা অস্থির হয়ে পড়েছে, পড়বে নাই বা কেন। ফুটফুটে সুন্দর একটা পুতুল জন্ম দিয়ে ওর মা চলে যায় দূর আকাশে। সেদিন মেহেকের কতই বা বয়স, এই 6-7 এর মতো হবে, কিন্তু সে বয়সে ছোট বোনকে কোলে তুলে নেয় পরম যত্নে। মা মারা যাবার পর থেকে পুতুলটিকে আগলে আগলে রেখেছে। সেদিন মেহেকের কচি হাতের পরশ দিয়ে মন নামের পুতুলকে বুকের মধ্যে জাপটে ধরেছে। শত কষ্টের মাঝেও মনকে সামান্য কষ্ট পেতে দেয়নি। মেহেক ছোট থেকে বোনকে মায়ের ভালোবাসা আদর যত্ন দিয়েছে, সে বোনকে রাক্ষসী পুরীতে রেখে যাবে কিভাবে? তা মনে হলে মেহেক ওর মন শান্ত করতে পারে না। তাছাড়া বেশ কয়েকবার মেহেক গাড়ি থেকে নেমে যেতে চেয়েছে, কিন্তু তার বাবার জন্য গাড়ি থেকে নেমে যেতে পারেনি। মেহেককে গাড়ি থেকে নামতে না দিলে মেহেক জেদ করে সিকান্দার মির্জাকে বলেছে বোনকে রেখে সে যেতে পারবে না, সে চলে গেলে ওই লোক ওর বোনকে মেরে ফেলবে। এই কথা শুনেও সিকান্দার মির্জা ওকে গাড়ি থেকে নামতে দেয়নি। তার কথা হচ্ছে, প্রিন্স যেহেতু জানে তুই মা হবি, তাই তোকে খুঁজে না পাওয়া পর্যন্ত মনকে কিছু করবে না। সেজন্য তোকে সেফে থাকতে হবে। তুই সেফ থাকলেই না তোর বোনকে বাঁচানোর চেষ্টা করতে পারবি। কিন্তু এখন বোকামি করে গাড়ি থেকে নেমে গেলে প্রিন্সের হাতে ধরা পড়বি, এটা নিশ্চিত। আর ধরা খেলে প্রিন্স যখন জানতে পারবে তুই তার ইমোশন নিয়ে অভিনয় করেছিস, তাহলে তোকে তো মারবেই সে, সাথে মনকেও। আর তুই নিশ্চয় তা চাস না। বাবার কথা শুনে মেহেক চুপ হয়ে গেছে, কারণ বাবা তো ভুল কিছু বলেনি। অন্যদিকে মন তার বাবা সিকান্দার মির্জা ও মেহেকের সারা শব্দ না পেয়ে রুমের দরজা খুলে বাহিরে উকি দেয়। উকি দিয়ে কাউকে দেখতে না পেয়ে জলদি রুম থেকে বের হয়ে প্রিন্সে যে রুম আটকে রেখেছে সেই রুমের সামনে যায়। মনের মনে হচ্ছে তার ভাগ্য ভালো ছিল, তাই তো প্রিন্স ভাইয়ের রুম বাহির থেকে অটোলক ছিল। মেহেকাপুরা প্রিন্স ভাইকে রুমে বন্দি করে রুম বাহির থেকে তালা দিতে হয়তো ভুলে গেছে। মন কথাগুলো ভেবে জলদি লক খুলে প্রিন্সের রুমে ঢোকে। হাত পা ও মুখ বাঁধা অবস্থায় প্রিন্সকে দেখে মন চমকে উঠে। অন্যদিকে প্রিন্স এতক্ষণ ধরে বাঁধন খুলে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পারছে না। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ শুনে সেদিকে তাকে মনকে দেখে সুস্থির নিঃশ্বাস ছাড়ল। এদিকে মন প্রিন্সের কাছে এসে মুখের বাঁধন খুলে দেয়। তারপর যে রশিদে প্রিন্স বাঁধা ছিল তা খুলতে চেষ্টা করে, কিন্তু বাঁধন শক্ত হাতে খুলতে পারছে না। প্রিন্স তা দেখে মনকে কিচেন থেকে ছুরি এনে রশি কাটতে বলল। মন প্রিন্সের কথা শুনে এক মুহূর্ত দেরি না করে কিচেনে গিয়ে ছুরি আনে। প্রিন্স মনকে বলল, অ্যাঞ্জেল, আগে আমার হাতের বাঁধনটা কাটো,
তারপর পায়ের বাঁধন আমি একাই কাটতে পারবো। মুন প্রিন্সের কথা শুনে হাতের বাঁধন ছুরি দিয়ে কেটে দেয়। প্রিন্স মুনের হাত থেকে ছুরি নিয়ে জলদি পায়ের বাঁধন কাটে। এরপর দাঁড়িয়ে হাত পা ঝাড়া দিচ্ছে, কারণ হাত পা শক্ত করে বাঁধার কারণে ঝিরঝির করছে। হাত পা নাড়াতে নাড়াতে মুনের দিকে তাকিয়ে বলল, বাচ্চা তুই ঠিক আছিস? এর মধ্যে বাহির থেকে ভেতরে ঢুকে সিঁড়ির পাশের রুমে প্রিন্সের শব্দ পেয়ে জন ছুটে এসে বলল। প্রিন্স জনের দিকে তাকিয়ে বলল। সিকান্দার মির্জা পালিয়েছে। প্রিন্স বিরক্তিকর দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে বলে, কিভাবে আবার? মানুষ যেভাবে পালায় সেভাবে। প্রিন্স ইচ্ছে করে জনের কাছে মেহেকের কথা চেপে গেছে, কারণ প্রিন্স চায় না জন বা গার্ডেরা তার দুর্বলতা সম্পর্কে জানতে পারুক। তাছাড়া মেন গেট পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা চেক করলে দেখতে পারবে সিকান্দার মির্জা মেহেককে নিয়ে কোন দিকে গেছে। তার আগে এদিকে ওদিকে ছুটে লাভ হবে না। ওর সন্তানকে সিকান্দার মির্জার কাছ থেকে বাঁচাতে হবে, কারণ সিকান্দার মির্জা মেহেককে এমনি এমনি নিয়ে যায়নি। ওকে এখান থেকে নেয়ার পেছনে অবশ্যই বড় কোনো উদ্দেশ্য আছে, সে নিশ্চিতই। আর মেহেক যে সেদে সেদে সিকান্দার মির্জার কবলে পড়েছে তা ভেবে প্রিন্সের রাগ উঠে যাচ্ছে। আজকে এ মেয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। সিকান্দার মির্জা এমন হারামি যে মেহেককে তার স্মাগলার এবং মাফিয়া গ্রুপের নেতাদের ডেকে নিলামে উঠাতে চেয়েছিল। যে বেশি দামে দিবে মেহেক তার। আর তারা তো নিশ্চয়ই মেহেককে বিয়ে করতে কিনত না, ওকে দিয়ে দেহ ব্যবসা করাতো বা রক্ষিতা করে রাখতো। প্রিন্স তো সে খবর পেয়েই অল্প সময়ে সিকান্দার মির্জাকে ডাবল টাকা দিয়ে মেহেককে বিয়ে করেছে। যে মেয়ের জন্য সে জীবন বাজি রেখে স্মাগলার ও মাফিয়া নেতাদের সঙ্গে এখনো লড়ে চলছে, আর সেই ওকে বুঝল না। প্রিন্সকে মাফিয়া লিডার হিসেবেই সবাই ভয় পায়। মাফিয়া গ্রুপের মধ্যে যারা ওর বন্ধু ছিল তারা এখন ওর শত্রুতে পরিণত হয়েছে, শুধুমাত্র মেহেকের জন্য। এছাড়া রবিনকে খুন করেছে একমাত্র মেহেকের জন্য। রবিনকে সিকান্দার মির্জা পাঠিয়েছিল। প্রিন্সের প্রতিপক্ষ ডান হাত রবিন ছিল। রবিনের জন্য খুন করা, ধর্ষণ করা কোনো ব্যাপার না। আর রবিনের চোখ মেহেকের দিকে পড়েছিল। মেহেকের সামনে মুখে বোন ডাকলেও মেহেককে এখান থেকে নিয়ে ভোগ করার উদ্দেশ্য ছিল তার। তবে মেহেককে খুন করত না, রবিনের বসের কোঠায় দিয়ে আসার পরিকল্পনা করেছে। রবিনের বস জানতো সে প্রিন্সের সাম্রাজ্য থেকে মেহেককে নিয়ে তার নিজের কাছে রাখতে পারত না। কোঠায় রাখলে প্রিন্স মেহেককে খুঁজে বের করতে সহজ হতো না। কিন্তু তারা তো জানে না তাদের প্ল্যান যেখানে শেষ হয় প্রিন্সের প্ল্যান শুরু সেখান থেকে। তাই তো যে রবিন তার স্ত্রীকে ভোগ করতে চেয়েছে, প্রিন্স সেই রবিনকে কুমিরের ভোগের বস্তু বানিয়েছে। আর মেহেক এতটাই বোকা, রবিনের মুখোশের আড়ালে ঘৃণিত মুখটা দেখতে পারেনি। উল্টো ওকে রবিনকে খুন করতে দেখে ভুল বুঝতে পারছে। মেহেককে বাঁচাতে দিনরাত এক করে চলেছে। বাবা, বোন ও মায়ের খুনের সাথে জড়িত সিকান্দার মির্জাকে পর্যন্ত এই বাড়িতে আসার অনুমতি দিয়েছে, আর সেই মেহেক কিনা ওকে ধোকা দিয়েছে। এটা ভাবলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তবে মন ওদের সাথে যায়নি দেখে কিছুটা স্বস্তি, না হলে সিকান্দার মির্জা মনকেও বিক্রি করতে দ্বিতীয়বার ভাববে না। প্রিন্স বিড়বিড় করে বলল, এসব ভেবে দেরি করা যাবে না। কিছুক্ষণ পর প্রিন্স অনেক সময় নিয়ে সিসি ক্যামেরা চেক করছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত সকল ভিডিও ফুটেজ কয়েকবার দেখেছে। সিকান্দার মির্জা মেয়েকে টেনে গেটের বাইরে নিয়ে যায়। গেটের সামনে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে সিকান্দার মির্জা কাকে যেন কল করে। তার কিছুক্ষণের মধ্যেই বাম দিক থেকে একটা গাড়ি আসে। ওরা গাড়িতে ওঠার পর গাড়িটা বাম দিকে না গিয়ে ডান দিকে চলে গেছে। শেষের ভিডিও ফুটেজে কয়েকবার পুশ করে দেখে, চমকে ওঠে, কারণ গাড়িটার পেছনের কালো রঙের ক্রস চিহ্ন দেওয়া। এই চিহ্ন তো শুধু কোবরা গ্রুপ ব্যবহার করে। তার মানে মেহেক এখন কোবরা গ্রুপের লিডারের কাছে বন্দী। প্রিন্স বিড়বিড় করে বলছে, মেহেক, এ তুমি কি করলে? আমার কাছ থেকে মুক্তি পেতে গিয়ে কুখ্যাত খুনি, নারী লোভী মাফিয়া ড্যানির হাতে বন্দী হলে। নিজের এবং আমাদের বাচ্চার জীবন হুমকির মুখে ঠেলে দিলে। তোমার এই কাজের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এতদিন তুমি আমার হৃদয়ে ভরা ভালোবাসা দেখেছ, ঘৃণা দেখনি। কিন্তু এবার তোমাকে শুধু এখানে আনি, তারপর বুঝতে পারবে প্রিন্সের ঘৃণা কেমন। অন্যদিকে সিকান্দার মির্জা মেহেককে নিয়ে একটা পুরনো বাড়িতে ঢোকে। বাড়ির ভেতরে ঢুকে মেহেককে নিয়ে একটা অপরিষ্কার, নোংরা, ধুলাবালি মাকড়সার জালে ঘেরা রুমে নিয়ে যায়। রুমের অবস্থা দেখে মেহেকের গা ছমছম করছে। সিকান্দার মির্জা তা খেয়াল না করে মেহেককে রুমের মধ্যে বসিয়ে জরুরি ফোন করবে বলে রুমের বাহিরে আসে। সিকান্দার মির্জা রুমের বাহিরে এসে ড্যানিকে ফোন করে। ওদিকে ড্যানি কল রিসিভ করে বলে, এ হারামজাদা, এই টাইমে ফোন দিস কেন? ড্যানির কথা শুনে সিকান্দার মির্জা আমতা আমতা করে বলল, প্রিন্সের বউকে আপনার জঙ্গলের বাড়িতে
নিয়ে আসছি। ড্যানি সিকান্দার মির্জার কথা শুনে খিস্তি মেরে বলল, 2 নম্বর মাল এনে সময় ফোন করে মোটের 12টা বাজে শালা হারামি। 2 লাখ টাকা খরচ করে বিদেশি মাল এনে মাত্র নেশায় লেগেছে। তোর জন্য আমার আজকের রাতটাও নেশা চলে গেছে শালা। আর তোকে তো আগেই বলেছি প্রিন্সেসের বউকে এনে কোথাও বন্দি করতে হবে। কখন খবর দিবি, কোথায় কয়দিন রাখতে হবে, তবুও কেন ফোন করিস না শালা? আসলে বস, আমি ভেবেছিলাম আপনি প্ল্যান পরিবর্তন করছেন কিনা। ড্যানি সিকান্দার মির্জার কথা শুনে রেগে বললেন, ওরে হারামি, তোরে চিনি না। তুই আসলে আমাকে ফোন করেছিস আমি যেন মালটা এনেছি শুনে দৌড়ে এসে একটু চেকে দেখিস, সেই সুযোগ তোর পকেটে গরম হোক। কিন্তু তোর যে আশা আপাতত পূরণ হচ্ছে না, কারণ একে এনে টেস্ট করা যাবে না। প্রিন্সেসকে নাকানি চুবানি খাওয়ার হাতিয়ারকে তো আগে ভোগ করা যাবে না। আগে প্রিন্সেসকে শেষ করব, তারপর ওর বউয়ের সাথে বিয়ে ছাড়া বাসর। সিকান্দার মির্জা ড্যানির কথা শুনে বলল, জি বস। ফোন রাখ শালা। কথাটা বলে ফোন না কেটে খাটের এক সাইডে ছুরি মেরে উত্তেজনার বশে বলল, কাম অন ডার্লিং, আমাকে তোমার আদর দিয়ে খুশি করে দাও। এক হারামি ফোনে আমার নেশা কেটে গেছে, আর তোমার গোলাপি পাপড়ির মতো ঠোঁটটি আমাকে নেশাগ্রস্ত করে না। তোমার রূপের সাগরে ভাসিয়ে নিয়ে যাও। ওদিকে সিকান্দার মির্জা এইসব কথা শুনে ফোন কেটে দিল। এদিকে মেহেক একা একা বসে থাকতে অস্থির লাগছিল। সেজন্য ওর বাবা কোথায় গেছে তা দেখতে রুম থেকে বের হতে যায়, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ। মেহেক ভিতর থেকে টেনে দরজা খুলতে পারে না। কিছুক্ষণ চেষ্টা করার পর বুঝতে পারে রুমটি বাহির থেকে শক্তভাবে লাগানো। রুমের দরজা খুলতে না পেরে মেহেকের মন ধক করে ওঠে। হঠাৎ তার মাথায় নানান প্রশ্নেরা ভিড় করছে। দরজা বন্ধ কেন? তাকে রেখে বাবা হঠাৎ কোথায় গেল? এখানে আসার সময় খেয়াল করেছে বাড়িটি অনেক পুরনো এবং জঙ্গলের ভিতরে। এখানকার চারপাশের কেমন ভুতুড়ে অবস্থা। ওদের জন্য সম্পূর্ণ অপরিচিত জায়গা এটা। তার মধ্যে বাবা তো বাহিরে গেছে, তার কোনো বিপদ হলো নাকি অন্য কিছু। আচ্ছা, বাবা আবার আমাকে ধোকা দিচ্ছে না তো? কিন্তু তা কি করে সম্ভব? হয়তো বাবা এখানে নেটওয়ার্ক না পেয়ে কোনো জরুরি ফোন করতে বাহিরে গেছে, আর আমার সেফটির কথা ভেবে বাহির থেকে লক করে গেছে। মেহেক বিড়বিড় করে কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। তবে এমন স্যাঁতস্যাঁতে ও অপরিষ্কার রুমে দম বন্ধ লাগছে, কেমন বমি বমি ভাব হচ্ছে। মেহেক একটা বিষয় বুঝতে পারছে না। বেশ কিছুদিন ধরে ওর বমি বমি ভাব হচ্ছে। খাবার দেখলে কেমন গা গুলিয়ে ওঠে, কিন্তু ঝাল ও টক কিছু খেতে ইচ্ছে করে। মেহেক যতদূর জানে এসব প্রেগনেন্সির লক্ষণ, কিন্তু ও তো সত্যি প্রেগনেন্ট না, শুধু প্রিন্সের সাথে প্রেগনেন্সির অভিনয় করছে। তাহলে ওর এমন সমস্যা হচ্ছে কেন? প্রশ্নটা মনে হতে একটা কথা মাথায় আসছে, সে আবার সত্যি সত্যি মা হবে না তো? দূর, যত সব ফাউল চিন্তা করে মাথা নষ্ট না করে মনকে প্রিন্সের কবল থেকে কিভাবে বাঁচাবে তা নিয়ে ভাবা উচিত। তাছাড়া কে জানে এখানে কতক্ষণ বা কদিন থাকতে হয়। কথাটা ভেবে মেহেক রুমের মধ্যে পায়চারি করছে। এদিকে প্রায় ঘন্টা খানিক পর সিকান্দার মির্জা মেহেকের রুমের দরজা খুলে ভিতরে আসলো। মেহেক দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকিয়ে আছে। দরজা খুলে বাবাকে রুমে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে তার বাবা এতক্ষণ কোথায় ছিল জানতে চায়। সিকান্দার মির্জা মেয়ের প্রশ্ন শুনে কাছে গিয়ে বলল, মা, রাত অনেক হয়েছে, নিশ্চয় তোর ক্ষুধা পেয়েছে, সেজন্য খাবার আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। বাবা, আমার ক্ষুধা লাগেনি, তুমি শুধু শুধু কষ্ট করলে। সেটা মনের চিন্তায় মনে হয় না আমার গলা দিয়ে খাবার নামবে। কিন্তু বোকা মেয়ে এটা একবারও ভাবছে না জঙ্গলের ভিতরে তার বাবা খাবার কোথায় পেয়েছে। সিকান্দার মির্জা মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, এ কথা বলতে তো হবে না। তোকে তোকে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, তা না হলে মনকে রাক্ষসপুরী থেকে বাঁচাবি কিভাবে? বাবা, খেতে একদম ইচ্ছে করছে না। সিকান্দার মির্জা মেহেককে খাটে বসিয়ে জোর করে নিজের হাতে খাওয়াচ্ছে। মেহেকের চোখে পানি এসে যায়। তার বাবা তাকে খাওয়াচ্ছে, এটা তো স্বপ্নের মতো। অন্যদিকে প্রিন্স মেহেককে খুঁজতে বের হবে, কিন্তু মনকে একা রেখে রিস্ক নিতে চাচ্ছে না। যখন সময় খারাপ হয় চামচিকাও লাথি মারতে চেষ্টা করে, কিন্তু প্রিন্স সে সুযোগ দিতে চায় না কোনো চামচিকাকে। আর প্রিন্স যেহেতু জানে কোবরার গাড়িতে মেহেককে নিয়ে গেছে, তাহলে অবশ্যই কোবরা মেহেককে ওর কোনো গোপন আস্তানায় লুকিয়ে রাখবে। আর কোবরার সব আস্তানার খবর প্রিন্স জানে। তবে প্রিন্সের মনে হচ্ছে কোবরা মেহেককে ওর পুরনো পোড়া বাড়িতে নিয়ে রাখবে,
কারণ ওটা পরিত্যক্ত অবস্থায় আছে বলে কেউ সন্দেহ করবে না। আর কোবরার পুরনো পোড়াবাড়ি শহর থেকে বেশ দূরে। প্রিন্স সেখানে মেহেককে খুঁজতে গিয়ে সকালের আগে ফিরতে পারবে না। আর সম্পূর্ণ রাত গার্ডের ভরসায় মনকে রাখতে চাচ্ছে না। যেহেতু রনিও ওর সাথে যাবে, তাই এখানে মনকে রেখে যেহেতু স্বস্তি পাবে না, প্রিন্স ভেবে রেখেছে মনকে ওর বাংলো বাড়িতে রেখে আসবে। কারণ প্রিন্স ছাড়া ওখানের কথা শুধু 3 জন জানে। তারা হচ্ছে সেলিম মিয়া ও তার স্ত্রী এবং সোনালি। এরা কারা সবার মনে এই প্রশ্ন জাগতে পারে, কারণ প্রিন্স নিজের বিশ্বস্ত গার্ডের ভরসা করছে না, কিন্তু এদের ভরসা করছে। তার মানে 10 বছর আগের কথা। সেলিম মিয়া ও তার স্ত্রী পথে পথে ভিক্ষা করতেন। একদিন মেন রোডে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করার সময় হঠাৎ সিগন্যাল ছাড়লে গাড়ি চলাচল শুরু করে দিয়েছে। তারা খেয়াল করেনি যে রোডের মাঝে দাঁড়িয়ে আছে। সেদিন গাড়ির সাথে দুজনে অ্যাক্সিডেন্ট করে, আর গাড়িটা ছিল প্রিন্সের। অবশ্য এখানে দুজন ভিক্ষক অ্যাক্সিডেন্ট করেছে তা দেখার সময় কোথায় ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষের। কিন্তু না, সবাই এক নয়। এখনো কিছু মানুষ আছে যারা দিনমজুর অসহায় ভিক্ষুককে মানুষ মনে করে। তার প্রমাণ হচ্ছে প্রিন্সের সেদিন জরুরি মিটিং ছিল বলে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়া সেলিম মিয়া ও তার স্ত্রীকে প্রিন্স তার লোক দিয়ে হসপিটালে ভর্তি করতে পাঠায়। নিজে যেতে পারছে না বলে সেজন্য কোনো অবহেলা না হয় তার জন্য তার লোকদের কড়াভাবে বলেন। এটা জেনেও যে এদের দোষে এর অ্যাক্সিডেন্ট করেছে। অন্যদিকে ঘন্টাখানিক পরে মিটিং শেষ হলে প্রিন্স তাদের দেখতে যায়। সেলিম মিয়া মোটামুটি সুস্থ থাকলেও তার স্ত্রীর অবস্থা একটু খারাপ ছিল। তার রক্তের প্রয়োজন হয়, আর তার রক্তের গ্রুপ বি নেগেটিভ ছিল, যা হসপিটালের ব্লাড ব্যাংকে নেই। প্রিন্স ওখানে উপস্থিত ছিল বিধায় সে নিজের রক্ত দেয়। সেলিমের স্ত্রীর অবস্থা উন্নতি হলে প্রিন্স ডাক্তারকে তাদের খেয়াল রাখতে বলে এবং তার সাথে আলাপ না করে ওদের রিলিজ করতে নিষেধ করে। তাদের যেন টাকার জন্য কোনো অযত্ন না হয়, সব খরচ প্রিন্স দেবে তাও বলে যান। 4 দিন পর প্রিন্স নিজে গিয়ে হসপিটালে বিল পরিশোধ করে ওদের রিলিজ করে এবং তাদের হাতে 2 লক্ষ টাকা দেয়। টাকা দিয়ে খেয়ে সেলিম মিয়া কেঁদে বলে, সাহেব, আমাদের টাকা লাগবে না। আপনি রক্ত না দিলে আমার স্ত্রী বাঁচত কিনা আল্লাহ ভালো জানেন। প্রিন্স সেদিন সেলিম মিয়ার কথা শুনে বলল, আমি না থাকলে হয়তো অন্য কেউ থাকতো। তাছাড়া আপনারা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, তাই আপনাদের চিকিৎসা করানোর দায়িত্ব আমার। প্রিন্সের কথা শুনে সেলিম মিয়া বলে, সাহেব, একজন ভিক্ষুককে নিয়ে সবাই এত ভাবে না। ওখানে তো আরো মানুষ ছিলেন, কিন্তু কেউ তো আসে নাই, কারণ আমরা হলাম বড়লোকদের কাছে জঞ্জাল। আর 1-2টা জঞ্জাল মারা গেলে এই সমাজের কিছু হইতো না। তাছাড়া আপনি ছাড়া অন্য কেউ হলে হয়তো আমাদের ভাগ্যে হসপিটালে চিকিৎসা জুটতো কিনা সন্দেহ। আপনি মানুষটার মনে দয়া বেশি, বোঝাই যাচ্ছে। চাচা, আপনি আমাকে ভুল ভাবছেন। আমার মোটেও দয়া বেশি না, বরং সবাই আমাকে নির্দয় বলে চেনে। সেলিম মিয়ার স্ত্রী প্রিন্সের সামনে এসে বলে, সুরমা, এই সাহেবের রে বাজান কসকেন? হে কত বড় মানুষ, তোরে কইছি না আমি? সেলিম মিয়া স্ত্রীকে কথাটা বলে প্রিন্সের দিকে তাকিয়ে বলে, সাহেব, কিছু মনে করবেন না ওর কথায়। আসলে আমাদের কোনো সন্তান নেই তো, তাই ভালো মানুষ দেখলে ও কখনো কখনো ভুলে বাজান বলে ফেলে। ঠিক আছে, আপনারা ঝগড়া করবেন না। আমাকে বাজান বলতে সমস্যা নেই। বুড়িমা, আমাকে বাজান বলতে পারেন। সুরমা সেদিন প্রিন্সের মুখে বুড়িমা শুনে কেঁদে বলে। প্রিন্স সুরমার কথা শুনে মুচকি হাসছে। সেদিন সেলিম মিয়া প্রিন্সের টাকা নেয়নি, বরং হসপিটাল থেকে যাওয়ার অনুমতি চায়। প্রিন্স কৌতূহল বশত জিজ্ঞেস করে, এখন তারা কোথায় যাবে? তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে ওখানে থাকে, তাই আগে ওখানে যাবে। প্রিন্স সেদিন সেলিম মিয়া ও তার স্ত্রীকে যেতে দেয়নি, বরং তাদের নিজের গোপন বাংলো বাড়িতে নিয়ে আসে এবং বলে, আমাকে যেহেতু বাজান বলেছেন, তাই আপনাদের দায়িত্ব আমার। এটা আমার বাড়ি। আজকে থেকে এখানে থাকবেন ও আমার সবকিছু দেখাশোনা করবেন। মাঝে মাঝে আমি এসে আপনাদের সাথে দেখা করে যাব। সেলিম মিয়া ও তার স্ত্রী প্রিন্সের উদারতা দেখে কেঁদে দেয়। তখন থেকে প্রিন্সকে তারা ছেলের মতোই ভালোবাসে। আর এখানে যে সোনালী নামের মানুষটা থাকে, সে হচ্ছে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সোনালী জানে না কে ওর বাবা মা, কারণ সোনালীকে তার বাবা মা জন্ম হওয়ার 6 মাস পরে এতিমখানার বারান্দায় ছেড়ে চলে যায়। সোনালী ছোট থেকে দেখে আসছে এতিমখানায় তার সাথে সবাই খারাপ ব্যবহার করে, তাকে পাপী ও অভিশপ্ত বলতো। সোনালী তখন বুঝতে পারতো না সে কি পাপ করেছে আর পাপ মানে কি। ওখানে কেউ কিছু করলে সব দোষ সোনালীর হতো, সেজন্য ওকে মাঝে মাঝে শাস্তি পেতে হয়েছে।
এতিমখানায় ওর জীবন বিষাদময় হয়ে যায়। তা সহ্য করতে না পেরে 7-8 বছর বয়সে রাগ করে এতিমখানা থেকে পালিয়ে আসে। তারপর থেকে রাস্তায় রাস্তায় কাগজ করাতো, তা বিক্রি করে যা পেত তা দিয়ে ওর চলে যেত। কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে এবং তখন সে বুঝতে পারে সে আর সবার মতো নয়।